জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্ক পৌঁছেছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সেখানে আছেন চকর মালিথা। আমরা যোগাযোগের চেষ্টা করছি। চকর, প্রধান উপদেষ্টার কর্মসূচি সম্পর্কে আপনি কি জানতে পেরেছেন? আমাদেরকে জানাবেন। রীতিতে আমরা জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দর, যেটি নিউ ইয়র্কের শহরে অবস্থিত, সেই বিমানবন্দরের অ্যারাইভাল লাউঞ্জে অনেকক্ষণ ধরে অপেক্ষা করেছি। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস এখানকার স্থানীয় সময় 10টার দিকে উনি ল্যান্ড করেছেন। প্রায় 1 ঘন্টার বেশি সময় হয়ে গেল আমরা এখানে অপেক্ষা করছি যে উনি এখান দিয়ে বের হবেন, এবং এখানে অনেক প্রবাসী বাংলাদেশিরা আছেন যাদের হাতে ফুল বাংলাদেশের জাতীয় পতাকা নিয়েও তারা অপেক্ষা করছেন যে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাকে তারা ফুল দিয়ে বরণ করবেন বা স্বাগত জানাবেন, যিনি জাতিসংঘ সাধারণ পরিষদের 79তম অধিবেশনে যোগদানের জন্য নিউ ইয়র্কে এসেছেন এবং ওনাকে করবেন। কিন্তু অনেকক্ষণ হয়ে গেল উনি এখান দিয়ে বের হচ্ছে না। এখানে যারা এই গেটের নিরাপত্তার দায়িত্বে যারা সদস্য আছে তাদের সাথে আমরা কথা বলেছি। এই কিছুক্ষণ আগে নিরাপত্তা বাহিনীর সদস্যরা আমাদেরকে জানালেন যে ডক্টর ইউনূসের আগমন উপলক্ষে, আমরা এর আগের নিউজেই বলেছিলাম যে ডক্টর ইউনূসের আগমন উপলক্ষে এখানে রাজনৈতিক একটা শোডাউন যেটা বলে, বিএনপির পক্ষ থেকে ওনাকে স্বাগত জানিয়ে মিছিল এবং স্লোগান দেওয়া হচ্ছিল। পাশাপাশি আওয়ামী লীগের পক্ষ থেকে ওনার আগমনের বিরোধিতা করে স্লোগান দেওয়া হচ্ছিল। আরেকটি ঘটনা ঘটেছে, সেটি হচ্ছে যে বিএনপি যারা এখানে ওনাকে স্বাগত জানাতে এসেছিলেন তাদের মধ্যে নিজেদের মধ্যে হাতাহাতি মারামারির ঘটনা ঘটেছে, এবং সেই ঘটনাকে কেন্দ্র করে আইন শৃঙ্খলা বাহিনীর এখানে যারা সদস্য আছে তারা বলেছেন যে এই ঘটনাকে কেন্দ্র করে নিরাপত্তার বিবেচনায় বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসকে তারা বলছেন যে অন্য গেট দিয়ে বের করে নিয়ে যাওয়া হয়েছে, যে কারণে আমরা যারা এখানে সাংবাদিকরা আছি বা অন্য যারা আছি তারা কেউই আসলে ওনাকে এয়ারপোর্টে নামার পরে আসলে উনি যে গেট দিয়ে বাড়ানোর কথা ছিল সেই গেট দিয়ে ওনাকে আমরা আসলে পেলাম না, বা আমাদের একটা ইচ্ছা ছিল যে ওনার সাথে কথা বলবো আগামীকাল, যে উনি আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে একান্ত বৈঠক করবেন। সেই বৈঠকের আগাম কিছু শুনবো, সেটা আসলে শোনা হলো না। যাই হোক, রিদিতা, যেটি জানাতে চাই যে প্রফেসর ইউনূস আজকে হোটেলে যাবেন, আজকে উনি রেস্ট করবেন। আগামীকাল সকাল থেকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে যে আনুষ্ঠানিক বৈঠক হবে, আগামীকালের কর্মসূচি তার মধ্যে দিয়ে শুরু হবে। এর বাইরে উনি সাইড লাইনে অনেক দ্বিপাক্ষিক বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানের সাথে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। ইউএনডিপি, বিশ্ব ব্যাংক, IMF, বিভিন্ন সংস্থা প্রধানের সাথে উনি বৈঠক করবেন, এবং পৃথিবীর বিভিন্ন বড় বড় দেশের রাষ্ট্র সরকার প্রধানের সাথে বৈঠক করবেন, এবং আগামী 27শে সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ অধিবেশনে, জাতিসংঘ সাধারণ পরিষদের যে 79তম অধিবেশন, সেখানে উনি বক্তব্য দিবেন। এবং আমরা যতটুকু জানতে পেরেছি এখানকার স্থানীয় সময় 10:30টায় সেই বক্তব্য উনি দিবেন। হৃদিতা, ধন্যবাদ আপনাকে। কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলহাজারা ইউনিয়নের পূর্ব মাইজপাড়া গ্রামে ডাকাতি প্রতিরোধে অভিযান চালানোর সময় ডাকাতের ছুরিকাঘাতে লেফটেন্যান্ট তানজিম সারোয়ার নামে এক সেনা কর্মকর্তা নিহত হয়েছেন। এই ঘটনায় 3 ডাকাত সহ 6 জনকে আটক এবং ঘটনাস্থল থেকে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে সেনাবাহিনী। কক্সবাজার থেকে সারোয়ার আজম মানিকের পাঠানো তথ্য ভিডিওচিত্রে রাজীব আহমেদের রিপোর্ট।
আন্তঃবাহিনী গণসংযোগ অধিদপ্তর আইএসপিআর জানিয়েছে, ভোর আনুমানিক 4টার দিকে মাইজপাড়া গ্রামে অভিযান পরিচালনার সময় 7 থেকে 8 সদস্যের একটি ডাকাত দল সেনা টহল দলের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। সে সময় লেফটেন্যান্ট তানজিম সরোয়ার ডাকাত দলের কয়েকজনকে তাড়া করেন। ডাকাত দলের সদস্যরা তানজিমের ঘাড়ে ছুরিকাঘাত করলে গুরুতর আহত হন তিনি। স্থানীয় মালুমঘাট মেমোরিয়াল হাসপাতালে নেওয়ার হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে 3 জন ডাকাতকে আটক করেছে সেনাবাহিনী। উদ্ধার করা হয় একটি দেশীয় বন্দুক ও 6 রাউন্ড গুলি। এছাড়াও ডাকাত সন্দেহে আরও 3 জনকে আটক করা হয়েছে। 23 বছর বয়সী লেফটেন্যান্ট তানজিম সরোয়ার নির্জন টাঙ্গাইলে জন্মগ্রহণ করেন। পাবনা ক্যাডেট কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেন। বাংলাদেশ মিলিটারি একাডেমি থেকে 2022 সালে আর্মি সার্ভিস করে কমিশন লাভ করেন। রাজীব আহমেদ, চ্যানেল আই। গত 18 সেপ্টেম্বর মোবাইল চুরির অভিযোগে তোফাজ্জল হোসেনকে আটক করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলের অতিথি কক্ষে এনে নির্মমভাবে মারধর করে শিক্ষার্থীরা। নির্যাতনে মানসিকভাবে অসুস্থ তোফাজ্জলের মৃত্যু হয়। পরে রাজধানীর শাহবাগ থানায় হত্যা মামলা করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। 19 সেপ্টেম্বর হত্যাকাণ্ডে সংশ্লিষ্ট 6 শিক্ষার্থীকে গ্রেপ্তার করে পুলিশ। আদালতে স্বীকৃতিমূলক জবানবন্দি দিলে তাদের কারাগারে পাঠানো হয়। হত্যাকাণ্ডে সংশ্লিষ্ট 8 শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়। তারা হলেন পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইনস্টিটিউটের 2021-22 শিক্ষাবর্ষের মোহাম্মদ মোত্তাকিন সাকিন শাহ, পিতা মোহাম্মদ মোজাহিদুল হক শাহ, স্থায়ী ঠিকানা দিনাজপুর জেলা পার্বতীপুর থানা, গ্রামের বাড়ি খাকড়াবন্দ শাহপাড়া। পদার্থবিজ্ঞান বিভাগের 2018-19 শিক্ষাবর্ষের মোহাম্মদ জালাল মিয়া, পিতা মোহাম্মদ আলতাফ হোসেন, স্থায়ী ঠিকানা টাঙ্গাইল জেলা ঘাটাইল থানা, গ্রামের বাড়ি ষাট শৈলা। মৃত্তিকা পানি ও পরিবেশ বিভাগের 2021-22 শিক্ষাবর্ষের সুমন মিয়া, পিতার নাম মোস্তাব আলী, স্থায়ী ঠিকানা নেত্রকোনা কামলাকান্দা থানা, পোগরা ইউনিয়নের পাবই গ্রামে বাসিন্দা। ভূগোল ও পরিবেশ বিভাগে 2020-21 শিক্ষাবর্ষের আল হোসাইন সাজ্জাদ, পিতা মোহাম্মদ সানোয়ার বেগম, স্থায়ী ঠিকানা টাঙ্গাইল জেলা কালিহাতি থানা, পাইককরা ইউনিয়নের শৈলহাইল গ্রাম। গণিত বিভাগের 2018-19 শিক্ষাবর্ষের মোহাম্মদ আহসানুল্লাহ, পিতা মোহাম্মদ আব্দুল মজিদ শেখ, স্থায়ী ঠিকানা পাবনা জেলা সুজানগর থানা হাটখালী ইউনিয়ন শোলাকুড়া গ্রামের বাসিন্দা। উদ্ভিদ বিজ্ঞান বিভাগের 2020-21 শিক্ষাবর্ষের মোহাম্মদ ফিরোজ কবির, পিতা মোহাম্মদ ফাইজুদ্দিন, স্থায়ী ঠিকানা ঠাকুরগাঁ জেলা বালিয়াডাঙ্গা উপজেলা আমজানখোর ইউনিয়ন হরিণমারি গ্রামের বাসিন্দা। পদার্থবিজ্ঞান বিভাগে 2020-21 শিক্ষাবর্ষের মোহাম্মদ আব্দুস সামাদ, পিতা মোহাম্মদ মাইনুদ্দিন, স্থায়ী ঠিকানা ময়মনসিংহ জেলা ঈশ্বরগঞ্জ থানা বড়হিত ইউনিয়নের নিজ পুবাইল গ্রামের বাসিন্দা। এবং সমুদ্রবিজ্ঞান বিভাগে 2021-22 শিক্ষাবর্ষের ছাত্র ওয়াজিবুল আলম, পিতা মোহাম্মদ আব্দুস সোবহান, স্থায়ী ঠিকানা ময়মনসিংহ জেলার ভালুকা থানায় ভরাডোবা ইউনিয়নের রাংচোপড়া গ্রামের বাসিন্দা। তাদের মধ্যে ফিরোজ কবির ও আব্দুস সামাদকে এখনও গ্রেপ্তার করা হয়নি। এই হত্যার সুষ্ঠু তদন্ত করে জড়িত আরও অপরাধীদের গ্রেপ্তারের দাবি জানান শিক্ষার্থীরা। যারা প্রপারলি ইনভলভ ছিল এখানে তাদের একটা সুষ্ঠু তদন্ত হোক। আন্দাজে আমার বন্ধু, আমার সহবাড়ি, ছোটো বাড়ি, এরা যাতে হয়রানির শিকার না হয়। সুষ্ঠু তদন্ত হোক, প্রপারলি যে অপরাধী সে বের হয়ে আসুক এবং শাস্তির বিষয়টা সেভাবে প্যারামিটার যাতে করে, সবাই যাতে এক ক্যাটাগরিতে না ফেলে। সুষ্ঠু তদন্তের মাধ্যমে যদি আরও কেউ জড়িত থাকে তাহলে তাদেরকেও শাস্তির আওতায় নিয়ে আসা হোক এবং যদি কেউ এদের মধ্যেও যদি কেউ নিরপরাধ থাকে তারাও যেন হয়রানির শিকার না হয়। বিশ্ববিদ্যালয়ের তদন্ত কমিটির সুপারিশ অনুযায়ী শিক্ষার্থীদের বহিষ্কারের বিষয়ে সিন্ডিকেট সভায় পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দিন আহমেদ। পুলিশ তার মতো করে যে কাজ করছে সেখানে আরও কয়েকজনের সম্পৃক্ততার কথা তারা জানিয়েছে, তাদেরকেও গ্রেপ্তারের প্রক্রিয়া পুলিশ থেকে করা হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ব্যবস্থার মধ্যে গুরুত্বপূর্ণ হলো ওই 8 জনকে ইতিমধ্যে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। আমাদের কাছে মনে হয়েছে হল প্রশাসনের কিছু গাফিলতি ছিল, তো তার ভিত্তিতে আমরা প্রাথমিকভাবে হলের প্রাধ্যক্ষকে পরিবর্তন করে দিয়েছি। তোফাজ্জল হত্যার ঘটনায়
ফজলুল হক মুসলিম হলের প্রভোস্ট ডক্টর শাহ মোহাম্মদ মাসুমকে সরিয়ে ওষুধ প্রযুক্তি বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইলিয়াস আল মামুনকে নতুন প্রভোস্ট হিসেবে নিয়োগ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শীঘ্রই সাজেক যেতে, বান্দরবান যেতে, রাঙ্গামাটি যেতে পাসপোর্ট ভিসা আপনাদেরও লাগবে। পাহাড় কি 1,47,570 বর্গ মাইলের বাইরে? পাহাড় 1,47,570 বর্গ কিলোমিটারের বাইরে নয়। পাহাড় বাংলাদেশের মধ্যে একটি অঞ্চল। এই অঞ্চলে আমি যেভাবে ঢাকা থেকে রংপুর চলাফেরা করি, আমি যেভাবে ঢাকা থেকে কুষ্টিয়া চলাফেরা করি, সেভাবে আমি ঢাকা থেকে পার্বত্য চট্টগ্রাম চলাফেরা করতে পারি না। কেন? কারণ এইখানে অবৈধ অস্ত্র আছে। আমরা 1997 সালে পার্বতী চুক্তি করেছিলাম। পার্বতী চুক্তি হয় দ্বিপাক্ষিক। তাদের কাছে একটি ধারা ছিল যে অবৈধ অস্ত্র তারা পরিহার করবে, কিন্তু এই ধারাটি এখনো পর্যন্ত বাস্তবায়ন হয় নাই। অন্যদিকে 67টি ধারা বাস্তবায়ন হয়ে গিয়েছে, এই ধারাটি বাস্তবায়ন তারা করতে চাচ্ছে না। তারা পাহাড়ে অবৈধ অস্ত্র রেখে পাহাড়কে জুম্মল্যান্ড বানাতে চায়। তারা বানাতে চায় স্বাধীন বাংলাদেশ থেকে আলাদা করতে চায়। প্রিয় উপস্থিতি, আপনাদেরকে বলতে চাই, সময় ঘনিয়ে এসেছে, সবাই রেডি থাকুন। যদি তাদের ষড়যন্ত্র বুঝতে না পারেন, যদি তাদের ষড়যন্ত্রে পারা দেন, তাহলে অতি শীঘ্রই সাজেক যেতে, বান্দরবান যেতে, রাঙ্গামাটি যেতে পাসপোর্ট ভিসা আপনাদেরও লাগবে। তাই আমি বলতে চাই, পার্বত্য চট্টগ্রামে বাংলাদেশের সংবিধান, পবিত্র সংবিধানের যে শাসন, সেই সংবিধানের শাসনকে বাস্তবায়ন করতে হবে। এই সংবিধানের শাসন বাস্তবায়ন না করলে পার্বত্য চট্টগ্রামে শান্তি কখনো স্থায়ীভাবে আসবে না। প্রিয় উপস্থিতি, আপনারা যার যার অবস্থান থেকে পার্বত্য চট্টগ্রাম নিয়ে সচেতন হন, পার্বত্য চট্টগ্রাম নিয়ে এগিয়ে আসুন, পার্বত্য চট্টগ্রামের সার্বভৌমত্বের জন্য লড়াই করুন। পুরো বাংলাদেশিরা হচ্ছে আপনাদের ওই ধরনের ষড়যন্ত্রকে রুখে দিব। এটা আমরা এখনো নেগোসিয়েশনের মধ্যে আছি, কথাবার্তা বলে আপনাদেরকে আমরা বোঝানোর চেষ্টা করতেছি। আপনারা যদি না বুঝেন কিভাবে বোঝানো লাগে, হচ্ছে আমরা ওই ব্যবস্থা, ওইটাও আমরা জানি। ভাই, শব্দ পলিটিক্স এর কত বড় খারাপ আপনারা হচ্ছে একটু জাস্ট আমি বলি, তারা হচ্ছে যেখানেই যায় সেটেলার বাঙালি বলতে চায়। বাংলাদেশিদেরকে তারা সেটেলার বলে সম্বোধন করে, করার পর পার্বত্য চট্টগ্রামে সাংবিধানিকভাবে চুক্তির মাধ্যমে বাঙালিদের 51% বাঙালিকে তারা হচ্ছে যে থার্ড ক্লাস নাগরিকে পরিণত করে রেখেছে ওই জায়গায়। যারা পার্বত্য চট্টগ্রামের বাঙালি, মূলধারার বাঙালি, তারা জানে তারা ওই জায়গায় কোন ধরনের বঞ্চনার শিকার হয়। নিজেকে ক্ষেত্র বিশেষ তারা দাস হিসেবে বিভিন্ন জায়গায় বিবেচিত হয় বলে তারা নিজেরা স্বীকার করে। এরপরের কথা হচ্ছে, ভাই আপনারা যারা শব্দ পলিটিক্স এর যদি আমাদেরকে সেটেলার বলতে চান মূলধারার বাঙালিকে, আমরা আরেকটু পেছন থেকে বলতে চাই, আপনারা তো মঙ্গলের সেটেলার। আপনারা কোথেকে আসছেন? আপনারা কোথেকে আসছেন তারা বাংলাদেশ জানে। বাংলাদেশের ইতিহাস এখনো মুছে যায় নাই। পার্বত্য চট্টগ্রামের ইতিহাস 1600 সালের পরের ইতিহাস। আপনারা 1600 সালের পরের ইতিহাস দিয়ে হচ্ছে পুরো বাঙালি জাতিকে, বাংলাদেশের সার্বভৌমত্বকে, বাংলাদেশের মানচিত্রকে আমরা হচ্ছে যে হচ্ছে খণ্ড বিখণ্ড করতে চান, তা আমরা রুখে দিব।
তারা জোর জবরদস্তি করে আমাদের দোকান থেকে বাই করে দিয়ে তালা লাগাই দেবো এবং লাগাই দিয়ে আমাদের মারধর করছে, ক্যাশ এনে নিয়ে গেছে, আমার ছেলেরে মারধর করছে, বয় বেয়ারগো মারধর করছে। আমাদের বাইর করে দিলে উনির ক্ষমতা আছে, মানে আগে বিএনপি মানে করতো, বিএনপি পার্টির লোকজন নিয়ে ঘোরাফেরা করে, হ্যাঁ, তারপর এইরকম পাওয়ার দেখায়। এরা বিভিন্ন জায়গার পোলাপান এর আগে পরিচয় দিয়েছিল। প্রথম বলছিল আমি সমন্বয়ের লোক ঢাকা কলেজের, পরে বললাম তোমার অ্যাড্রেস দাও, পরে আর ঢাকা কলেজের লেখাপড়ি করে, কিন্তু সে ওইখানকার কিছু না। প্রথম বলছিল আমার ফুফাতো বোন হয়, পরে দেখা যায় ফুফাতো বোন না, ছেলের বাড়ি নেত্রকোনা। আমরা খোঁজ নিয়ে দেখছি ছেলের বাড়ি নেত্রকোনা, জায়গার মালিক 5 ভাই 2 বোন, মানে এক ভাই মারা গেছে, তার ওয়াই পাইছে, সব জায়গা দখল করতে চাইতেছে। চুক্তি যে নাকি মারা গেছে তার সাথেই চুক্তি ছিল। বাকি 4 ভাইয়ের সাথে কথা হয়েছে, ছোটো ভাইয়ের সাথে, সে দেখাশোনা বলছে যে এই ভাড়া আমরা আপনার ভাড়ার সাথে সমন্বয় করব। তো বললাম যে আপনার তো এইরকম হয়েছে, যে ভাই মারা গেছে ওনার ওয়াইফ আমাদের সাথে আইসা পদকট করতেছে, সে বলে আপনারা থানায় এবং আর্মিকে জানাই দেন। সমন্বয় প্রথম বলছিল এই ছেলেটা পরে বলছে আমি ঢাকা কলেজের ছাত্র। মালিক তো 5 জন, এখন ভাড়া দিব কাকে? এই কথাই আমরা ওনাকে বলি যে আপনারা তো 5 জন মালিক, আপনারা বসেন, যার সাব্যস্ত হয় তাকে ভাড়া দিব। 17-18 মাস হয়ে গেছে, এই ভাড়ার টাকা আমাদের দেন। পার মাসে ভাড়া 40,000 টাকা ডিডে লেখা, কিন্তু ভাড়া আরও বেশি। ভাড়া হলো 60,000 টাকা ভাড়া। মানে এখানে তো 2টা দোকান নিছি আমি, মানে 2টা দোকানে হলো 40,000 টাকা। পিছনে আর একটা পার্ট পরে বড় করছি, ওইটা আর ওনার সাথে ডিডও হয় না, মানে ওটা আমরা মুখে মুখে ওনাকে ভাড়াটা দিই। হ্যাঁ, যাতা করে গালাগালি পারে, মালায়নের বাচ্চা কয়া। হ্যাঁ, আজকেও গালাগালি পারছে। কত বড় সাহস, মালায়নের বাচ্চা হইয়া এখনো বসে রয়েছে। পুরাই মেরে ফেলাই দেবো, একবারে ঘাট ধরে বাই করে দেবো মালায়নের বাচ্চা। এইখানে যে শামীম আছে, শামীমের সাথে, শামীম হলো যুবদল করে, হ্যাঁ, পার্শ্ববর্তী দোকানদার, এই যে এই দোকানদার, এই পাশে কাপড়ের দোকানদার, হ্যাঁ, ওনার সাথে তর্ক হচ্ছিল। ওইটা আমি দূরের থেকে, ওই পারের থেকে দেখছি। এর সাথে যেহেতু সম্পর্ক আছে, আর এলাকায় একটা সিনক্রেট হোক বা কেউ ক্ষতিগ্রস্ত হোক, এটা আমাদের কাম্য না। আমার একটা মানবতা কাজ করলো ভিতরে, এই জন্য আমি এই পারে চলে আসার পরে ওরা 4-5 জন আমার উপরে মানে আমারে দেখে লইব, এই করব সেই করব, এরকম একটা অবস্থা। আমি কেন আসছি, হ্যাঁ, বেরিয়ে যান, এই ধরনের বিহেভ করছে। ও আমার বয়সে অনেক ছোট, আর আমি যেহেতু রমনা থানা বিএনপির সেক্রেটারি, সাবেক সেক্রেটারি, বর্তমানেও আছি, কাজ চালিয়ে যেতেছি আমরা, ভারপ্রাপ্ত। তো অতএব আমার একটা মাইন্ডে কাজ করলো যে এলাকা শান্ত রাখা প্রয়োজন, এটা আমি হিসাবে এইখানে আসছি। আসার পরে আমার সাথেও দুর্ব্যবহার করছে। আমি যখন আসছি তখন আমার উপরেও সে রুখে আসছে। তখন বললাম যে দেখো, আমি বিএনপি সাধারণ সম্পাদক সাবেক, তুমিও কিন্তু সাবেক সভাপতি যুবদল, তুমি কিন্তু মানে আমার চেয়ে উপরে না, তোমার ভারসাম্যতা রক্ষা করে চলো। ও আমার উপরে বারবার চেতে উঠতেছে নাকি, আমার হাতে ধরতে আসে। তখন আমি বলছি দেখো, তোমার এই অসভ্যতা, এটা ঠিক না, উচিত না।